আচ্ছা, সালামু আলাইকুম। আমরা আলাপ করছি ব্যক্তিত্ব নিয়ে। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পত্রের। ব্যক্তিত্বের ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্ব হচ্ছে গর্ডন আলপোর্টের সংজ্ঞাটাই বলি, যে ব্যক্তিত্ব হলো ব্যক্তির মনোদৈহিক প্রতিক্রিয়াসমূহের এক গতিময় সংগঠন, যা পরিবেশের সাথে তার অনুপম অভিযোজন নির্ধারণ করে। আর বেশি ব্যাখ্যাতে এই মুহূর্তে যাচ্ছি না, আমাদের হাতে সময় কম, আমরা একটু রিভিউ করবো জাস্ট। ব্যক্তিত্বের প্রকারভেদগুলো আসলে বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে, দৃষ্টিভঙ্গিগুলোকে বলা যেতে পারে, মনে করো ব্যক্তিত্ব একটা জিনিস, ব্যক্তিত্ব কতগুলো বৈশিষ্ট্যের সম্মিলন। ব্যক্তিত্ব এমন একটা অবস্থা যেটা দিয়ে ব্যক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটা এক একজন বিজ্ঞানী এক একটা দৃষ্টিকোণ থেকে, এক একটা অ্যাঙ্গেল থেকে, এক একটা কর্নার থেকে বিবেচনা করেছেন, ব্যাখ্যা করেছেন, সেগুলোকে এক একটা দৃষ্টিভঙ্গি বলা যেতে পারে। শারীরিক গঠনের উপর ভিত্তি করে যে বিজ্ঞানীরা কথা বলেছেন, ব্যক্তিত্বকে ব্যাখ্যা করেছেন, সেটাকে বলা হয় জৈবিক দৃষ্টিভঙ্গি। জৈবিক দৃষ্টিভঙ্গিতে প্রথমেই যার নাম আসে তার নাম হচ্ছে ক্রেৎসমার। ক্রেৎসমার অসুস্থ রোগীদের নিয়ে কাজ করতেন এবং তিনি অসুস্থ রোগীদের মেজাজের উপর নির্ভর করে ব্যক্তিত্বকে দুই ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে সাইক্লয়েড আর একটা হচ্ছে সিজয়েড। তিনি বললেন কি, এই সাইক্লয়েড শ্রেণী, এটা অসুস্থ শ্রেণী নিয়ে কথা বলছি, মানে এদের সবাই অসুস্থ রোগী, এদেরকে আবার দুই ভাগে ভাগ করলেন ক্রেৎসমার মেজাজের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মেজাজের ভিত্তিতে। এরা কেমন? এই ব্যক্তিরা হবে বেটে, গোলগাল চেহারা, মেদবহুল, ভুঁড়িওয়ালা, এক কথায় মোটা সোটা মানুষ হবে একটু। এই ব্যক্তিরা খুবই সহজে আনন্দিত হয়, উৎফুল্ল হয়, আবার খুবই সহজে বিষাদগ্রস্ত হয়ে পড়ে বা মন খারাপ হয়ে যায়। সামাজিকতায় এরা খুবই সংবেদনশীল, এরা যে কোনো কাজে খুবই উত্তেজনাপ্রবণ এবং বাস্তববাদী প্রকৃতির হয়ে থাকে। এরা শেষ বয়সে একটা রোগে ভোগে, সেটা হচ্ছে ম্যানিক সাইপ্রেসিভ ডিসঅর্ডার বা ম্যানিক সাইকোসিস ডিপ্রেসিভ ডিসঅর্ডার অথবা ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার, দুইটা একই। এ ধরনের একটা মানসিক রোগ হয়। এটা কারা? সাইক্লয়েড। সিজয়েড নামে আরেকটা ক্যাটাগরি আছে, এদের গঠন হচ্ছে লম্বা। এরা হচ্ছে লম্বা, হালকা পাতলা প্রকৃতির, এদের চেহারায় টান টান ভাব লক্ষ্য করা যাবে। এরা সামাজিকভাবে একটু বিচ্ছিন্ন, এরা অন্তর্মুখিতা, ঘরমুখী, এককেন্দ্রিক। এরা সামাজিক বিভিন্ন কাজে নিষ্ক্রিয় থাকে এবং এদের মধ্যে একটা রোগ হয়, এটাকে বলা হয় সিজোফ্রেনিয়া। এটা গেল অসুস্থ মানুষ নিয়ে কথা বলো না। ক্রেৎসমার এবার সুস্থ মানুষদের নিয়ে তিনি তিনটা শ্রেণী করলেন। তিনি একটা শ্রেণীর নাম দিলেন পিকনিক, আর এক শ্রেণীর নাম দিলেন অ্যাস্থেনিক, আর এক শ্রেণীর নাম দিলেন অ্যাথলেটিক। পিকনিক কারা? পিকনিকের হচ্ছে যারা খাটো, গোলগাল, মেদবহুল। এদের মধ্যে কি হবে? এরা বহির্মুখী হবে, রসিক প্রকৃতির হবে, গল্পগুজবে আগ্রহী হবে, সামাজিক কর্মকাণ্ডে এরা ব্যাপক অংশগ্রহণ করে, এরা অত্যাধিক কর্মচঞ্চল। 2 নাম্বার অ্যাস্থেনিক। অ্যাস্থেনিক কি? অ্যাস্থেনিক হচ্ছে এই শ্রেণীর ব্যক্তির লোকেরা লম্বা, হালকা পাতলা ধরনের, এদের হাত পা সরু এবং শরীরের ওজনের তুলনায় দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো বেশি লম্বা। এরা অন্তর্মুখী ও আত্মকেন্দ্রিক প্রকৃতির হবে। সামাজিক কর্মকাণ্ডে স্বাভাবিকভাবে এরা কম অংশগ্রহণ করে, এদের ক্ষেত্রে বিষণ্ণতার ভাব লক্ষ্য করা যায়। 3 নম্বর যে ক্যাটাগরি করলেন সেটাকে বলা হয় অ্যাথলেটিক। এরা হবে খেলোয়াড় টাইপের। খেলোয়াড়দের যেমন পেশি সুগঠিত, সুবহুল হয়, ভালোভাবে মিশতে পারে, এরা নেতৃত্ব দিতে পারে, এরা সুস্থ স্বাভাবিক মানুষ হয়, এরা খেলাধুলা পছন্দ করে। শেষ। ক্রেৎসমারের অসুস্থদের নিয়ে 2 ভাগ, সুস্থদের নিয়ে 3 ভাগ। আরেকজন ব্যক্তির যার গুরুত্ব এখানে পেয়েছে বইয়ে, শেলডন, তিনি প্রায় 9000 নগ্ন ছবি পর্যবেক্ষণ করে 3টা ক্যাটাগরি করেছেন সুস্থ মানুষের। একটা হচ্ছে অ্যান্ডোমরফিক, অ্যাক্টোমরফিক, মেসোমরফিক। অ্যান্ডোমরফিক কারা? অ্যান্ডোমরফিক হচ্ছে গোলগাল, মেদবহুল, শরীর হবে নরম, এরা আকার হবে স্থূলকায়, মোটাসোটা, এরা হবে হস্তিদেহী, হাতির মতো শরীর, এদের শরীরের ওজন বেশি হবে, অনেক ক্ষেত্রে কর্মস্পৃহা খুবই কম, এরা হচ্ছে মিশুক, সবার সাথে মিশতে পারে, আরামপ্রিয়, বন্ধুভাবাপন্ন, ভোজনপ্রিয়। অ্যাক্টোমরফিকরা কী হবে? অ্যাক্টোমরফিক লোকেরা হালকা পাতলা এবং লম্বা প্রকৃতি হবে, দেহের ওজন কম, শরীর অধিক মাত্রায় সংবেদনশীল, এদের কর্মস্পৃহা বেশি, কাজ করার জন্য এরা অস্থিরতা প্রদর্শন করে, এরা সামাজিক মেলামেশা তাদেরকে আকর্ষণ করে না, মানে এরা হচ্ছে আত্মকেন্দ্রিক, একা একাই থাকতে ভালোবাসে, নির্জনতা প্রিয়, এরা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করে। আরেকটা হচ্ছে কি? মেসোমরফিক ক্যাটাগরি। এরা হবে পেশিবহুল এবং সুঠাম দেহের অধিকারী, এরা সাধারণত খেলোয়াড় হিসেবে পরিচিত, এদের কাঁধ ও বুক এই জায়গাগুলো চওড়া হবে, এদের পেশি মাংসল হবে, আর এদের দৈহিক গড়ন শারীরিক কাজের জন্য বেশি উপযুক্ত, শক্তি সামর্থ্যবান মনে হবে, এরা অন্যের ওপর নেতৃত্ব করতে চায়, কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, এরা অ্যাডভেঞ্চারাস যে কোনো কাজ বা দুঃসাহসিক কাজ করে এরা খুব মজা পায়। শেলডনের শেষ। শেলডন, এটা হচ্ছে শারীরিক ভাগ,
আর মানসিক ভাগের ওপর মানসিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তিনি আবার 3টা ভাগ করেছিলেন, যেটা ভিসেরোটনিক, শ্রেণীপটনিক আর সোমাটোটনিক, এই 3টা শ্রেণীতে ভাগ করেছেন। তোমরা চাইলে এটা এক নজর দেখে নিতে পারো। মনোগতীয় দৃষ্টিভঙ্গি ফ্রয়েডের অনেক চমৎকার, বাট এটা অনেক বড়, এখান থেকে প্রশ্ন আসতেও পারে, তোমরা একটু দেখে নিও। আমরা আর বিস্তারিত আলাপে যাচ্ছি না, আমরা একটু গুরুত্বপূর্ণ এখানে একটা প্রশ্ন আছে, সেটা একটু নজর দিব। কার্ল গুস্তাভ ইয়ুং, ইনি ব্যক্তিত্ব সম্পর্কে 2টা দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। 2 ধরনের ব্যক্তিত্ব কথা বলেছেন, একটা হচ্ছে অন্তর্মুখী ব্যক্তিত্ব আর একটা হচ্ছে বহির্মুখী ব্যক্তিত্ব। অন্তর্মুখী ব্যক্তিদের তিনি কতগুলো বৈশিষ্ট্য বলেছেন। বৈশিষ্ট্যগুলো হলো, এরা সমাজের অন্যান্য লোকেদের ব্যাপারে এদের আগ্রহ একেবারেই কম, এরা একা আলাদা থাকা পছন্দ করে, এরা খুব চিন্তাশীল ও সৃজনশীল হয়, সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে এরা দৃঢ় প্রতিজ্ঞ হয়, এরা বাইরের জগতের কোলাহলে অংশগ্রহণ করতে চায় না, সামাজিকতার যে বোধ এটা কম দেখা যায়, এরা নতুন পরিবেশে সহজে খাপ খাইয়ে নিতে পারে না, এরা সাহিত্য, শিল্পকর্ম, বিজ্ঞানে অবদান রাখতে সক্ষম হয়, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীরা হয় অন্তর্মুখী মানুষ। বহির্মুখী কারা? বহির্মুখীরা অন্তর্মুখীর ঠিক বিপরীত। তো বিপরীত কি হতে পারে? এরা একসাথে দলবদ্ধভাবে থাকে, এরা সামাজিক কাজে অংশ নেয়, এরা পরস্পরের সাথে মানিয়ে নিতে পারে, ব্যবসা বাণিজ্য, খেলাধুলা, সমাজসেবা, ভ্রমণ, এই কাজগুলো এদের দ্বারা বেশি হয়। শেষ। আমরা দৃষ্টিভঙ্গির মধ্যে আর বেশি কিছু পড়ব না। আরও 5টা দৃষ্টিভঙ্গি আছে, বাট এখন অত বিস্তারিত আলাপ করার সুযোগ নাই। ব্যক্তিত্ব পরিমাপ করার ক্ষেত্রে আমরা প্রক্ষেপণমূলক, অপ্রক্ষেপণমূলক 2টা ক্যাটাগরি করেছি। প্রক্ষেপণমূলকের মধ্যে হচ্ছে রোসাক্কালির ছাপ আর কাহিনী সংপ্রত্যক্ষণ। রোসাক্কালির ছাপটা খুবই চমৎকার এবং খুবই চমৎকার। এখানে হচ্ছে 10টা কার্ড আছে, 10টা কার্ডে কতগুলো ছাপ আছে, এই ছাপগুলো দেখে তোমাকে কথা বলতে হবে। তো 10টা ছাপের মধ্যে একটু ক্রাইটেরিয়া আছে। আচ্ছা, এই অভিজ্ঞতা কে করেছে? হারম্যান রোসাক নামে। 10টা কার্ড, 5টা কালো, 2টা হচ্ছে কালো লাল, আর বাকি 3টা হচ্ছে রঙিন, মানে বিভিন্ন কালারের। এই কার্ডগুলোর যে ছাপগুলো থাকে সেগুলো অর্থহীন, সেগুলো নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করে না। এটা যেমন খুশি তেমন যা কিছু তুমি বলতে পারো। এগুলো 3টা ভিত্তিতে বিশ্লেষণ করা হবে, তুমি যা উত্তর দিবা। যেমন তুমি সামগ্রিকভাবে দেখেছো কার্ডটাকে নাকি আংশিকভাবে দেখেছো, ছবির রং, প্রকৃতি, আকৃতি, এগুলো দ্বারা কি তুমি কোনো প্রাণী দেখেছো নাকি দেখোনি, রঙের ওপর গুরুত্ব দিয়ে থাকলে তোমার আবেগের অসংযত অবস্থা প্রকাশ পাবে, ইত্যাদি। আচ্ছা, আর যদি মানুষ দেখে থাকো তাহলে এক ধরনের অধিক বুদ্ধিমত্তার পরিচয়। যদি মানুষ না দেখে নিম্ন শ্রেণীর কোনো প্রাণী দেখে থাকো তাহলে হয়তো তুমি একটু বোকা বুদ্ধির বা ধীর বুদ্ধির, জড় বুদ্ধির, এই ধরনের চিন্তা এখানে করা হয়ে থাকে। আচ্ছা, কাহিনী সংপ্রত্যক্ষণ কি? 2টাই, কাহিনী সংপ্রত্যক্ষণ এবং রোসাক্কালির ছাপ 2টাই কিন্তু প্রক্ষেপণমূলক। কাহিনী সংপ্রত্যক্ষণ কি? এখানেও অনেকগুলো ছবি থাকবে, কার্ড থাকবে, 19টা কার্ড থাকবে, মোট 20টা কার্ড, একটা কার্ড ফাঁকা, 19টা কার্ডে গল্প লেখা থাকবে। তোমাকে কার্ডগুলো দেখানো হবে, এখানে একটা ছবি থাকবে, এই ছবি দেখে তুমি একটা গল্প কল্পনা করে গল্প লিখবা। এইরকম 19টা গল্প লিখবা এবং 20 নম্বর গল্পে যে তোমাকে যেটা লিখতে হবে, তুমি কোনো কার্ডে কোনো ছবি নাই কিন্তু সেখানে একটা ছবি কল্পনা করে একটা গল্প লিখবে। এই যে তোমার কল্পনা শক্তি ব্যবহার করে তুমি কি চিন্তা করছো, তুমি কি পছন্দ করো, তোমার ধ্যান ধারণা বের করে আনছে, মূলত এর মাধ্যমে তোমার ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া হয়। কাহিনী সংপ্রত্যক্ষণ, কাহিনী সংপ্রত্যক্ষণটা কে করেছেন? হেনরি এ মারে এবং সি মর্গান, এই 2জন ব্যক্তি এই অভিজ্ঞতা প্রণয়ন করেছেন। তাহলে প্রক্ষেপণমূলক নিয়ে 2টা কথা শেষ। এখন অপ্রক্ষেপণমূলক। প্রক্ষেপণ এদের কেন নাম হলো? তোমার কাছে কোনো কিছু উপস্থাপন করা হবে, প্রক্ষেপ করা হবে কোনো ছবি, এই জন্য এইগুলোকে বলা যেতে পারে প্রক্ষেপণমূলক। খুব সহজ করে বোঝার জন্য, মানে এমন কতগুলো বস্তু তোমার সামনে উপস্থাপন করা হবে যেগুলো অস্পষ্ট, দ্ব্যর্থবোধক, অসংগঠিত, এবং এর প্রতিক্রিয়া করতে বলা হয়। এই ধরনের পরীক্ষণগুলোকে আমরা বলি প্রক্ষেপণমূলক। আচ্ছা, অপ্রক্ষেপণমূলক কি? প্রশ্ন আসতে পারে, অপ্রক্ষেপণমূলক ব্যক্তিত্ব অভিক্ষা A, B, C। তাহলে অপ্রক্ষেপণমূলকের হচ্ছে সাক্ষাৎকার। আচ্ছা, ইন্টারভিউ বলতে কি বুঝো? 2জন মানুষ, একজন প্রশ্ন করে আর একজন উত্তর দেয়, কথা এটাই, আর কিছু না। সাক্ষাৎকার মানে সাক্ষাৎকার, এখানে বইয়ের যে সাক্ষাৎকার অন্য হবে তা না। অর্থাৎ এখানে একজন মানুষ থাকবেন যিনি কতগুলো প্রশ্ন করবেন আর একজন মানুষ এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। এই সাক্ষাৎকার কয়েক ধরনের হতে পারে, 4 ধরনের: কাঠামোবদ্ধ, অকাঠামোবদ্ধ, উন্মুক্ত, আর হচ্ছে কি পূর্ব নির্ধারিত, অনির্ধারিত, চাপমূলক, ক্লান্তিমূলক। পূর্ব নির্ধারিত, অনির্ধারিত। পূর্ব নির্ধারিত মানে প্রশ্ন সেটেল, কি প্রশ্ন করবো লিখে এনেছি। অনির্ধারিত মানে আলোচনা শুরু করেছি, যেমন লাইভ টকশোগুলো, কি প্রশ্ন হবে নিশ্চিত না, পরিস্থিতির সাপেক্ষে। চাপমূলক মানে চাপমূলক পরিস্থিতি তৈরি করে তোমার কাছ থেকে দেখতে চাও যে তুমি এরকম পরিস্থিতি কীভাবে মোকাবেলা করছো। আর ক্লান্তি, তোমাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে তোমাকে ক্লান্ত করে পরীক্ষা নেওয়া, ক্লান্তিমূলক সাক্ষাৎকার। এছাড়া আরও একভাবে ব্যক্তিত্ব পরিমাপ করা হয়, যেটাকে বলা হয় ব্যক্তিত্ব প্রশ্নমালা। এই ক্যাটাগরির মধ্যে কি থাকে? অনেকগুলো প্রশ্ন থাকে বা পদ থাকে। পদ বা প্রশ্ন কি? আচ্ছা, পদ যদি বুঝতে কঠিন হয়, মনে করো প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে,
যেমন সকালে আমার প্রায় আমি দুঃস্বপ্ন দেখি, এটা একটা প্রশ্ন বা এটা একটা বাক্য, উত্তর হবে কি হ্যাঁ না অথবা এই টাইপের উত্তর দিয়ে উত্তর করতে হয়। এই রকম প্রশ্নগুলো তোমার সামনে উপস্থাপন করে যখন ব্যক্তিত্ব মাপা হবে, সেটাকে বলে ব্যক্তিত্ব প্রশ্নমালা। এই ব্যক্তিত্ব প্রশ্নমালার মধ্যে আছে মিনেসোটা, যেটাকে সংক্ষেপে বলা হয় MMPI, 550টা বাক্য আছে। CPI আছে। আচ্ছা, আর কি আছে? তারপরে আমরা এবার চলে আসি পরিস্থিতিমূলক অভিক্ষা। পরিস্থিতিমূলক অভিক্ষা আরও সহজ। তোমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দিল যেখান থেকে তোমার সম্পর্কে আমি একটা ধারণা পেতে চাই। মনে করো তোমাকে আমি এক জায়গায় হোটেলে বসে রেখেছি, তোমার পিছনে 1000 টাকার একটা নোট ফেলে দিলাম, বললাম এই সাজিদ, এই যে তোমার 1000 টাকা পড়ে গেছে, তুমি উঠিয়ে টাকাটা পকেটে নিয়ে নিলা, তোমার সম্পর্কে রেজাল্ট কেমন পাই নাই? ক্লিয়ার। অর্থাৎ একটা পরিস্থিতি তৈরি করে তোমার সম্পর্কে ধারণা করা, তোমার ব্যক্তিত্ব যাচাই করা, পরিস্থিতিমূলক অভিক্ষা। আচ্ছা, এছাড়া আরও আছে পেপার পেন্সিল টেস্ট। পেপার পেন্সিল টেস্ট আর কিছুই না। পেপার পেন্সিল টেস্ট হ্যাঁ না সত্য মিথ্যা টিক চিহ্ন এগুলোর মাধ্যমে উত্তর করা হয়। কখনো জানি না এখানে কতগুলো পেপার ব্যবহার করা হয়। আচ্ছা, এটা চাইলেও পড়তে পারো, না চাইলেও পড়তে পারো। পেপার পেন্সিল টেস্ট কি, এটা 2 মার্কের জন্য আসতে পারে, একটু পড়ে নিবা। তাহলে আমাদের এই অধ্যায়ের আলাপ শেষ, খুবই সংক্ষিপ্ত, এখানে তেমন গুরুত্বপূর্ণ কিছু আর নাই। আমরা এখন প্রশ্ন বিশ্লেষণ করে দেখব। ধন্যবাদ।